ওয়াকফ বিল নিয়ে আনছে এবার কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তারই বিরোধিতা করা হচ্ছে, কেননা এবার একাধিক ইস্যু সামনে আসছে। ওয়াকফ বিল নিয়ে এবার রাজ্যের সঙ্গে যেন কেন্দ্রের দড়ি টানাটানি। ওয়াকফ নিয়ে বিল আনছে কেন্দ্রীয় সরকার। শীতকালীন অধিবেশনে কেন্দ্রের পাল্টা বিল আনার পরিকল্পনা রাজ্যের। 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সংখ্যালঘু বিধায়ককে দিয়ে আনা হতে পারে রাজ্যের ওয়াকফ বিল, আর এতে সময় নষ্ট করা হবে এমনটাই বলছেন বিরোধীরা। ওয়াকফ বিল আনছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে পাল্টা শীতকালীন অধিবেশনে বিল আনার পরিকল্পনা নিচ্ছে রাজ্য। 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, সেখানে সংখ্যালঘু বিধায়ককে দিয়ে আনা হতে পারে রাজ্যের তরফ থেকে ওয়াকফ বিল। কি বলছেন বিরোধীদের তরফ থেকে বিধায়ক শঙ্কর ঘোষ, শুনুন। এখানকার অমূল্য সময় নষ্ট করে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা না করে কেন্দ্র যে ন্যায় সংহিতার ক্ষেত্রে তাই দেখলাম, এবার যদি সেটা ওয়াকফের ক্ষেত্রেও হয় তাহলে একই প্রশ্ন উঠবে যে কেন্দ্রে যে বিষয়গুলো চর্চার বিষয় সেই বিষয়গুলোকে নিয়ে এসে বারবার করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল কেন পেশ করা হচ্ছে। এর একটাই কারণ, রাজ্যের অন্ধকারতম দিনগুলো বা অন্ধকারতম দিকগুলোকে সামনে যাতে না আসে তার জন্য বিধানসভার অপব্যবহার করছে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার। ক্ষমতার অপব্যবহার করছে বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার, স্পষ্ট অভিযোগ করছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। ওয়াকফ নিয়ে বিল আনছে কেন্দ্রীয় সরকার, তার পাল্টা এবার বিল আনার পরিকল্পনা করছে রাজ্য। শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী 25শে নভেম্বর থেকে। সেই 25শে নভেম্বর থেকে শীতকালীন অধিবেশনে সংখ্যালঘু বিধায়কদের দিয়ে আনা হতে পারে রাজ্যের ওয়াকফ বিল, আর এতেই বিধানসভার সময় নষ্ট হতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিল আনা হচ্ছে এমনটাই অভিযোগ করলেন বিরোধী বিধায়করা। ওয়াকফ বিল আনছে কেন্দ্রীয় সরকার, তার পাল্টা এবার রাজ্য পদক্ষেপ নিতে চলেছে। শীতকালীন অধিবেশনে কেন্দ্রের পাল্টা বিল আনার পরিকল্পনা করছে রাজ্য। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি অভিযোগ করছেন, শুনুন। সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য উনি এটা করছেন, ওনাদের 30% মুসলিম ভোট, সেটার জন্যই উনি করছেন। কারণ প্রতিবার উনি তাই করে এসেছেন, মানে এখানে মোদির বিরোধিতা করতে গিয়ে উনি দেশের বিরোধিতা করেন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে মিটিং সেখানে তৃণমূল যাচ্ছে না, সেখানে গিয়ে তোমার বক্তব্যটা তাহলে বলো যে তোমাদের কি আপত্তিটা রয়েছে, সেখানে যাচ্ছে না। কিন্তু ওনাকে এইখানে নাটকটা করতে হবে। মুখ্যমন্ত্রী জানেন যে উনি কোনো কাজ করেননি যাতে মানুষ ভোট দেয়, আর যা যা ঘটনা ঘটে চলেছে উনি ভোট পাবেন না, তাই ওনাকে এই 30% ভোট ব্যাংকে কনসলিডেট করতে হবে। কিন্তু প্রশ্ন এক জায়গায়, এই ওয়াকফ সম্পত্তিটা কি? আল্লাহর নামে দান করা এই সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি সেবার কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ এই সম্পত্তির একটা বিশেষত্ব রয়েছে যা সেবার কাজে ব্যবহৃত হবে। রাজ্যের সম্পত্তি দেখে এই ওয়াকফ বোর্ড, অর্থাৎ রাজ্যে কোথায় কত সম্পত্তি রয়েছে, এবং জাতীয় স্তরে দেখে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। অর্থাৎ রাজ্য স্তরে ওয়াকফ বোর্ড আর জাতীয় স্তরে দেখে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। 1964 সালে তৈরি হয়েছিল এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, অর্থাৎ সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের যে সমস্ত সম্পত্তিগুলো সেগুলো দেখে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। অডিট রিপোর্টও তৈরি করে এই কাউন্সিল, অর্থাৎ সার্ভে করবার পর অডিট করবার পর রিপোর্ট তৈরি করে এই কাউন্সিল। আর ঠিক তারপর অর্থাৎ এখন বর্তমানে কেন্দ্রটি কি কি সংশোধন চাইছে স্পষ্ট করি আপনাদের সামনে। সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, অর্থাৎ যে সম্পত্তিগুলো রয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। সম্পত্তির সঠিক মূল্যায়ন করাতে হবে, অর্থাৎ সম্পত্তির কত মূল্য সেই মূল্যায়নটাও করাতে হবে, এবং সরকারি সম্পত্তি চিহ্নিত হলে ওয়াকফ সম্পত্তি তা হবে না, অর্থাৎ তা যদি সরকারি সম্পত্তি হয় তা ওয়াকফ সম্পত্তি হবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা সরকারি সম্পত্তি তার ডিস্ট্রিক্ট কালেক্টর সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তে যদি বিতর্ক থাকে তাহলে হাইকোর্টে আবেদন করা যাবে, অর্থাৎ এই বিষয়গুলোতে সংশোধন করা প্রয়োজন। নথি না থাকলে জমি বিতর্কিত বলেই ধরা হবে, যদি উপযুক্ত নথি না থাকে তাহলে তাকে বিতর্কিত ধরা হবে। ওয়াকফ সম্পত্তির অডিট করতে পারবে ক্যাগ, ওয়াকফ সম্পত্তির অডিট করতে পারবে ক্যাগ, এবং সম্পত্তির ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসেই রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ কেন্দ্র যে যে সংশোধনগুলো চাইছে, আর তাতে কি রাজ্যের বিরোধিতার সুর আরো চড়া হচ্ছে? কি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাবো। রাজ্যের সরকার পাল্টা একটা বিল এনে কি খুব লাভ হবে আমি জানি না। রাজ্য সরকার তো পাল্টা বিল এনেছিলেন, চিটফান্ডের পাল্টা বিল এনেছিলেন না, আইন করলেন, কি লাভ হলো?
কেউ টের পেয়েছেন? অপরাজিতা বলে কি একটা স্পেশাল সেশন করে বিল আনলেন, আইন করলেন, কি হলো? এগুলো রাজ্য সরকার লোক দেখানোর জন্য করেন। ওয়াকফের বিষয়ে আমাদের দুই সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় নাদিমুল হক তারা যা বলার বলেছেন। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করে বা ধর্মের নামে মানুষের বিভাজনের চেষ্টা করে, ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেস তার সর্বাত্মকরণে বিরোধিতা করেছে, ভবিষ্যতেও করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তিনি কি বলছেন তার দ্বিচারিতা স্পষ্ট হচ্ছে। ক্ষমতায় আসার আগে বলেছিলেন এনআরসির দাবিতে তিনি সংসদে সরব হবেন, আর ক্ষমতায় আসার পর এনআরসির বিরুদ্ধে এবার আন্দোলনে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় তৃণমূলের দ্বিচারিতাটা স্পষ্ট হচ্ছে। ক্ষমতায় আসার আগে খুন ধর্ষণে সিবিআই তদন্তের দাবি করতেন তিনি, আর এবার সিবিআই তদন্তেই আপত্তি জানাচ্ছেন। অর্থাৎ ক্ষমতায় আসার আগে আর ক্ষমতায় আসার পরে আকাশ পাতাল একটা সিদ্ধান্তে তফাৎ হচ্ছে। এবং ক্ষমতায় আসার আগে ভোটের ক্ষেত্রে ইভিএম এর দাবি করেছিলেন, আর ক্ষমতায় আসার পরে ইভিএম এর বিরোধিতা করছেন এবং ইভিএম এ তিনি আপত্তি জানাচ্ছেন। অর্থাৎ বাঁচে শুধু একটাই বিষয়, ক্ষমতা। ক্ষমতার আগে আর ক্ষমতার পরে। ক্ষমতার আগে ওয়াকফ দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি করেছিলেন, এবার ওয়াকফ সংশোধনী বিলেই আপত্তি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ক্ষমতায় আসার আগে এবং আসার পরে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বদল করছে। এক কথায় দ্বিচারিতা স্পষ্ট হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।